রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমরা জিএস পেপার 1 অবধি অ্যানালিসিস করেছিলাম 2024-এর ইউপিএসসি মেন্সের কোশ্চেন। তো এখানে আমরা জিএস পেপার 2 যে কোশ্চেনটা রয়েছে তো 2024-এর মেন্সে সেটাই আলোচনা করব। তো এখানে 20টা টোটাল কোশ্চেন থাকে, আগের দিনই আমি বলেছিলাম, যার ভেতর প্রথম 10টা যেটা থাকে, প্রথম 10টা থাকে হচ্ছে 150 ওয়ার্ডসে লিখতে হয় 10 নম্বরের কোশ্চেন। তারপর 11 থেকে 20 নাম্বার অবধি যেটা থাকে সেটা 250 ওয়ার্ডসে লিখতে হয়, 15 নাম্বারের কোশ্চেন থাকে। এবং ফার্স্ট কোশ্চেন থেকে আমরা স্টার্ট করছি। দেখো 1 নম্বর কোশ্চেনে কি বলছে, এক্সামাইন দ্য নিড ফর দ্য ইলেকটোরাল রিফর্মস অ্যাজ সাজেস্টেড বাই ভেরিয়াস কমিটিজ উইথ দ্য পার্টিকুলার রেফারেন্স টু দ্য ওয়ান নেশন ওয়ান ইলেকশন প্রিন্সিপাল, যেটা অনেক বছর ধরে নিউজে ছিল এবং শোনা যাচ্ছে সামনের বছর থেকেই আর কি এটা লাগু করা হবে, কারণ এটা করলে পরে অনেক সুবিধাও আছে অসুবিধাও আছে। তো সেটাই এখানে লিখতে বলেছে। ইলেকটোরাল রিফর্মস মানে হচ্ছে কিছু চেঞ্জেস, ইলেকশনের যে প্রসেস থাকে সেই প্রসেসে রিফর্ম মানে চেঞ্জেস আনা, যে চেঞ্জেসটা দরকার হয় কখন, যখন তার ভেতরে কিছু প্রবলেম বা করাপশন ঢুকে যায় সেই সময় কিছু রিফর্মস আনা হয়। সাজেস্টেড বাই ভেরিয়াস কমিটিজ, বেশ কিছু কমিটি যেগুলো সাজেস্ট করেছে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের ব্যাপারে, উইথ স্পেশাল রেফারেন্স বা পার্টিকুলার রেফারেন্স, যেটা কিসের বিষয়ে রাখতে হবে। আমরা এক্সাম্পলে ভেরিয়াস কমিটি আর যা যা রিফর্ম সাজেস্ট করেছে কিসের ব্যাপারে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন বা আদার্স যে ইলেকশনের ব্যাপারটাতে, তো তারা যা যা সাজেস্ট করেছে সেগুলোতে লিখতে হবে এবং তার সাথে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের ওপর একটু বেশি এমফাসাইজ করে ইলাবোরেট করতে হবে। মানে কি, মানে হচ্ছে একই টাইমে গোটা দেশে ইলেকশন কন্ডাক্ট করাবার কথা বলা হয়। মানে যেরকম আমাদের বিধানসভা লোকসভা দুটো আলাদা আলাদা টাইমে হয়, এক একটা রাজ্যে এক একটা সময় বিধানসভার ভোট হয়, কিন্তু সেরকম হবে না, একই সময় প্রতিটা রাজ্যের যে ইলেকশন হবে সেই বিধানসভার ভোট লোকসভার ভোটের সাথে একসাথে হবে। তার মানে এই নয় যে সবটা একই দিনে হবে, ফেজ ওয়াইজ অবভিয়াসলি ভাগ করা থাকবে, 2 মাস হয়তো সময় লাগবে বা 3 মাস সময় লাগবে। তো তার ভেতরে ওইভাবে করে পুরোটা একটি দেশেই হবে, যাতে কিনা অনেকটা সময় টাকা বাঁচানো যায়, কারণ আলাদা আলাদা টাইমে যখন ভোট হয় তাহলে অনেকটা অসুবিধা হয়। আবার অ্যাট দ্য সেম টাইম কিছু অসুবিধাও থাকে, যেমন ধরো সেম পলিটিক্যাল পার্টির লোকসভাতে এবং বিধানসভাতে জিতে যাওয়ার একটা চান্স থাকে, রিজনাল পলিটিক্যাল পার্টিদের একটু অসুবিধা হতে পারে, এরকম বেশ কিছু প্রোজ অ্যান্ড কনস থাকে যেগুলো ইলাবোরেট করতে হবে তোমাদেরকে। তো এটা বেশি বড় লেখা যাবে না, এটা 10 নম্বরের কোশ্চেন যেহেতু। ইলেকটোরাল রিফর্মস কিছু কমিটির নাম দেবে এবং তার সাথে কিছু সাজেশন এবং তার সাথে হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেডই, পলিটি ঠিকই, বাট পলিটির সাথে কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড। আমরা এগুলো আলোচনা করবো যে কোনটা কোন সেকশন থেকে এসছে, কোনটা স্ট্যাটিক থেকে, কোনটা কারেন্ট থেকে, কারণ জিএস পেপার 2 ইজ অল অ্যাবাউট কারেন্ট অ্যাফেয়ার্সটাই বেশিরভাগ থাকে। 2 নম্বর কোশ্চেনে আসি আমরা। এক্সপ্লেইন অ্যান্ড ডিস্টিংগুইশ between the Lok Adalat and the arbitration tribunals whether they entertain civil as well as criminal cases। মানে কি, মানে হচ্ছে লোক আদালত এবং এভাবে একটা পার্থক্য মতো করবো আমরা, লোক আদালত লিখবো এক পাশে আর আরবিট্রেশন ট্রাইব্যুনাল লিখবো আর এক পাশে, লিখে তাদের ভেতর যে ডিফারেন্সটা সেটা তো লিখবোই, এবং কোন কোন ক্ষেত্রে লিখবো, সিভিল কেসেও লিখবো এবং ক্রিমিনাল কেসের ক্ষেত্রেও লিখবো, যে কারা কারা সিভিল কেস দেখতে পারে, কারা ক্রিমিনাল কেস দেখতে পারে বা কারা পারে না, কতটুকু অবধি তাদের এখতিয়ার থাকে, জুডিসডিকশন কতটা থাকে, তো টোটালটা লিখতে হবে। এটা কিন্তু ডিরেক্ট কোশ্চেন জুডিশিয়ারি থেকে এসছে, জুডিশিয়ারিতে কিন্তু এটা আমরা পড়ে থাকি, ঠিক আছে। লোক আদালত পড়ানো, লোক আদালত, তারপর হচ্ছে আরবিট্রেশন ট্রাইব্যুনাল, এগুলো থাকে হচ্ছে যেটা সাবঅর্ডিনেট জুডিশিয়ারি যেটা রয়েছে তার ভেতরেই এগুলো থাকে, মানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বাদ দিয়ে যে সাবঅর্ডিনেট জুডিশিয়ারি তার মধ্যে এই টপিকটা পাবে। এটা লক্ষ্মীকান্তেও আছে, অ্যাট দ্য সেম টাইম কারেন্টের নিউজে ছিল, তো সেই কারণেই অ্যাকচুয়ালি এসছে, নিউজে থাকে এবং স্ট্যাটিকের সাথে থাকে, দুটো লিঙ্ক হলেই তবেই জিএস পেপার 2-তে জিজ্ঞেস করে। এরপর 3 নম্বরে কি বলছে, দ্য গ্রোথ অফ ক্যাবিনেট সিস্টেম হ্যাজ প্র্যাকটিক্যালি রেজাল্টেড ইন দ্য মার্জিনালাইজেশন of the parliamentary supremacy elucidated। এই কোশ্চেনটা আমি 2023-এর যে জুনের ব্যাচ তাদের যে অ্যান্সার রাইটিংয়ের ক্লাস হয়েছিল সেখানে আমি এই সেম টাইপের একটা কোশ্চেন তাদেরকে লিখিয়েছিলাম, যে আমাদের ক্যাবিনেটের যে ক্ষমতা এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্ষমতা আর থিওরিতে থাকে হচ্ছে পার্লামেন্টারি সুপ্রিমেসি। সেম কোশ্চেনই একটু অন্যরকমভাবে লেখাটা এসছে, আদারওয়াইজ এটা একেবারেই, মানে এই কোশ্চেনটা 2020 সালেও আমি ভিশনের মক টেস্টেও লিখেছিলাম, তারপর আমি ব্যাচেও এটা লিখিয়েছিলাম, ইভেন এটা আবার রিপিট হয়েছে। এই কোশ্চেনটা প্রত্যেক বছরই নিউজে কোনো না কোনোভাবে থাকে। দ্য গ্রোথ অফ ক্যাবিনেট সিস্টেম, এই যে ক্যাবিনেট সিস্টেমে টোটাল কতজন থাকে, মোটামুটি 15 থেকে 20 জন মতো ক্যাবিনেটে থাকে, আর যারা সব থেকে ইম্পর্টেন্ট যে পোর্টফোলিওগুলো থাকে, ডিপার্টমেন্টগুলো হোল্ড করে থাকে, হ্যাজ প্র্যাকটিক্যালি রেজাল্টেড, যেটা কিনা প্র্যাকটিক্যালি তারাই অ্যাকচুয়ালি সমস্ত কাজ করে, ইন দ্য মার্জিনালাইজেশন অফ দ্য পার্লামেন্টারি সুপ্রিমেসি। আমরা বলি ঠিকই পার্লামেন্ট সবার ওপরে, বাট অ্যাকচুয়ালি পার্লামেন্ট তো অনেক লোককে দিয়ে তৈরি হয়, মানে 543 জন বা টোটাল 550 জন লোকসভাতে, তো এই টোটাল হচ্ছে লোকসভা এবং রাজ্যসভাতে 250 জন। এবার এরা নামেই অ্যাকচুয়ালি
পার্লামেন্টের সুপ্রিমেসি আমরা বলে থাকি, এটা থিওরিতেই থেকে যায়, কিন্তু অ্যাকচুয়ালি কাগজে কলমে যারা মেন ডিসিশন নেয় বা সমস্ত কিছু কাজ করে সেটা হচ্ছে ক্যাবিনেট সিস্টেম। তো যেখানে মেন হচ্ছে ইম্পর্টেন্ট যে মিনিস্টাররা থাকে, পোর্টফোলিও হোল্ড করে তারা থাকে, তো সেই কারণে সেটাই বলছে যে ক্যাবিনেট সিস্টেম আলটিমেটলি কী করেছে, পার্লামেন্টারি সুপ্রিমেসিকে মার্জিনালাইজ করে দিয়েছে, তাদের ক্ষমতাকে কমিয়ে দিয়েছে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং এটা প্রত্যেক বছর সামহাও কোনো না কোনোভাবে ভোটের বছর নিউজে কিন্তু থাকে। 2024 যেহেতু ভোট হয়েছে, তো সুতরাং সেই টাইমে অনেকটা নিউজে ছিল। এরপরে দেখো 4 নম্বর কোশ্চেনে, দ্য ডিউটি অফ দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ইজ নট মেয়ারলি টু এনশিওর দ্য লিগালিটি অফ এক্সপেন্ডিচার বাট অলসো ইজ প্রপার্টি। মানে কি বলছে, দ্য ডিউটি অফ দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ক্যাগ কোথার থেকে হয়, যখন কোনো IRS অফিসার, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস অফিসাররা যখন লাস্ট মানে তোমার মোটামুটি 50 বা 55 বছর 60 বছর এরকম বয়স হয়ে যায়, মানে তারা যখন বলতে পারো সিনিয়র পজিশনে চলে যায়, তখন তারা ক্যাগের পজিশনে আসে। সবাই নয়, বাট হ্যাঁ অবশ্যই আসে। যেরকম একজন IAS অফিসারের লাস্ট যে পোস্টটা থাকে দ্যাট ইজ হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি, সেরকমই একজন IRS অফিসারেরও পোস্ট থাকে হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ক্যাগ, যা যে কিনা কী করে, শুধুমাত্র ন্যাশনাল নয়, ন্যাশনাল, স্টেট, পুরো ভারতবর্ষের, গোটা ভারতবর্ষের টাকা পয়সার এক্সপেন্ডিচারটা হচ্ছে তোমার অডিট করে থাকে। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো কি বলছে, অডিটর জেনারেল মেয়ারলি টু এনশিওর দ্য লিগালিটি অফ এক্সপেন্ডিচার, শুধুমাত্র যে এক্সপেন্ডিচার বা খরচটা হচ্ছে শুধুমাত্র তার লিগালিটি এনশিওর করবে সেটা নয়, অ্যাট দ্য সেম টাইম বাট অলসো ইটস প্রপার্টি মানে হচ্ছে যথাযথ, যে টাকাটা খরচ হচ্ছে শুধুমাত্র সেটা দেখলেই হবে না বা সেটা অডিট করলেই হবে না, তার সাথে সেটা ঠিকঠাক জায়গায় খরচ হচ্ছে কি না, সেটা জেনুইন কিনা, যথাযথ কিনা, সেইটাকেও অবশ্যই চেক করে দেখবে। ঠিক আছে, তো মেন হচ্ছে দ্য রোল অফ ক্যাগ, কিন্তু ক্যাগের একটা ডেডিকেটেড চ্যাপ্টার রয়েছে লক্ষ্মীকান্তে, এবং অ্যাট দ্য সেম টাইম কারেন্ট অ্যাফেয়ার্সে নিউজেও ছিল, পলিটি যেটা মেন্স 365 বেরিয়েছে সেখানেও কভার করানো ছিল। তো সেখান থেকে যারা পড়েছো বা স্ট্যাটিক পড়েছো তারা অবশ্যই অ্যান্সার লিখতে পারবে। তবে একটা কথা মাথায় রাখবে, যেটা মেন্সের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে শুধুমাত্র স্ট্যাটিক লিখলে হয় না, স্ট্যাটিকের সাথে কারেন্টকে কানেকশন করে এক্সাম্পল দিয়ে তারপর স্ট্যাটিক এবং কারেন্টের একটা মিক্সড আপের মাধ্যমে অ্যান্সারটাকে লিখতে হয়। এরপর 5 নম্বরের কোশ্চেনটা কি বলছে, অ্যানালাইজ দ্য রোল অফ দ্য লোকাল বডিজ ইন প্রোভাইডিং গুড গভর্নেন্স অ্যাট দ্য লোকাল লেভেল অ্যান্ড ব্রিং আউট দ্য প্রোজ অ্যান্ড কনস মার্জিং দ্য রুরাল লোকাল বডিজ উইথ দ্য আরবান লোকাল বডিজ। বলছে যে লোকাল বডিজের কী ক্ষমতা, এটা নিউজেও ছিল কারেন্ট অ্যাফেয়ার্সে, রোল অফ লোকাল বডিজ ইন প্রোভাইডিং গুড গভর্নেন্স অ্যাট লোকাল লেভেল। বেসিক্যালি যদি ধরো আমাদের প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, এরা তো আমাদেরকে ডিরেক্টলি রুল করতে আসে না, এরা একদম ওপরে রয়েছে, বাট এই যে লোকাল বডি লাইক পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, তারপর কোঅপারেটিভ সোসাইটি, এই ধরনের যে লোকাল বডিগুলো থাকে তারাই অ্যাকচুয়ালি লোকাল লেভেলে গুড গভর্নেন্স মানে সুশাসন আনতে পারে। ব্রিং আউট দ্য প্রোজ অ্যান্ড কনস, তো লোকাল বডিজ ভালো থাকলে পরে তার কি ভালো হয় কি মন্দ হয় সেগুলো তোমরা লিখবে। মার্জিং দ্য রুরাল লোকাল বডিজ উইথ দ্য আরবান লোকাল বডিজ, এটাকে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিকে যদি মার্জ করা হয়, লাইক ধরো রুরাল এবং আরবানের দুটো আলাদা আলাদা লোকাল বডিজ এই মুহূর্তে রয়েছে, সেটাকে মার্জ করে দেওয়ার কথা হয়েছিল একবার, তো মার্জ করে দেওয়া যদি হয় তাহলে তার কি ভালো হবে এবং কি মন্দ হবে সেটাকে লিখতে হবে। তো এটা 10 নম্বরের কোশ্চেন যেহেতু, তো ফার্স্ট পয়েন্টে হেডিং হবে হচ্ছে রোল অফ লোকাল বডিজ ইন প্রোভাইডিং গুড গভর্নেন্স অ্যাট লোকাল লেভেল, এটা হচ্ছে প্রথম পয়েন্টটা। সেকেন্ড এটাতে লিখতে হবে হচ্ছে তোমার মার্জিং অফ লোকাল বডিজ, তাই বলে এরকম একটা পার্থক্য মতো করবে, করে এপাশে প্রোজ লিখবে, এপাশে কনস লিখবে, যেগুলো ভালো ভালো পয়েন্ট রয়েছে সেগুলো এপাশে, আর যেগুলো মন্দ পয়েন্ট আছে সেগুলো এপাশে। ঠিক আছে, তো এইভাবে করে আমরা কি করব, ভাগ করে নেব। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে 6 নম্বর কোশ্চেনে, পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট have the potential to make India's development more inclusive as they relate to certain vital public issues, comment। বলছে পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট, পাবলিক মানে সরকারি যে বা সাধারণ মানুষকেও বোঝায়, দুটোই বোঝায়। চ্যারিটেবল ট্রাস্ট যেগুলো রয়েছে, লাইক ধরো যেগুলো নন প্রফিট অর্গানাইজেশনের মতো তোমার হচ্ছে ফান্ড প্রোভাইড করে থাকে, বা ট্রাস্ট কথাটা চ্যারিটেবল ট্রাস্ট যখন বোঝায় তখন বুঝতে হবে যে তারা টাকা পয়সা দিয়ে ফান্ডিং দিয়ে হেল্প করে। হ্যাভ দ্য পোটেনশিয়াল টু মেক ইন্ডিয়াস ডেভেলপমেন্ট মোর ইনক্লুসিভ অ্যাজ দে রিলেট টু সার্টেন ভাইটাল পাবলিক ইস্যুস, তারা কি হয় কোনো না কোনো ভাইটাল পাবলিক ইস্যুসের সাথে কানেক্টেড থাকে। ঠিক আছে, সো ইন্ডিয়াস ডেভেলপমেন্ট মোর ইনক্লুসিভ, ইনক্লুসিভ কথাটার মানে হচ্ছে যেখানে সবাইকে ইনক্লুড করা হয়, কাউকে বাদ দেওয়া হয় না, প্রত্যেকটা মার্জিনালাইজ সেকশনকে তার ভেতরে অ্যাড করা হবে। সো এটা ভারতের যে উন্নতিটা রয়েছে সেটাকে আরও বেশি ইনক্লুসিভ করবে, যেটাতে সমস্ত মানুষ কেউই তোমার হচ্ছে ক্র্যাক্সের মধ্যে পড়বে না, তারা প্রত্যেকেই আর কি ডেভেলপড হবে, সেই রকম সিচুয়েশনকে হেল্প করে থাকবে। তো তার উপরে কমেন্ট করো, যেটা মোটামুটি কোনো লক্ষ্মীকান্তে তোমরা পাবে না এই টপিকটা, এটা হচ্ছে গভর্নেন্সের সেকশন থেকে টপিকটা এসছে, পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট যেটা, এটা সোশ্যাল জাস্টিস আর হচ্ছে গভর্নেন্সের যে টপিকটা থাকে জিএস পেপার 2তে, সেখানে যে নোট থাকে সেখান থেকে পাবে, ভিশনের নোটে পাবে, ভ্যালু অ্যাডিশন মেটেরিয়াল যেটা সেখানে পাবে,
আর তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সে পাবে। অনেকেই থাকো যে গভর্নেন্স, সোশ্যাল জাস্টিস এগুলোর জন্য স্ট্যাটিক পড়ো না, ডিরেক্টলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, তাহলেও হয়, কারণ খুব বেশি কিছু স্ট্যাটিক থেকে আসে তা নয়। যারা মেন্স 365 পড়ে বা মান্থলি বেসিসে পড়ে তাদের অনেকটা কভার হয়েই যায়, তার মানে ওই নোটগুলোর ভেতরে না অলরেডি স্ট্যাটিক দেওয়াই থাকে। এরপর 7 নম্বরের কোশ্চেন, poverty and malnutrition create a vicious cycle adversely affecting human capital formation. What steps can be taken to break the cycle? vicious cycle হচ্ছে একটা খারাপ নেগেটিভ সাইকেলকে বোঝানো হয়, ঠিক আছে, বা ভার্চুয়াস সাইকেল হচ্ছে যেটা পজিটিভ সাইকেল, আর ভিশিয়াস সাইকেল হচ্ছে যেটা নেগেটিভ সাইকেল। পভার্টি অ্যান্ড ম্যালনিউট্রিশন, গরিবি এবং হচ্ছে অপুষ্টি, এগুলো একটা ভিশিয়াস সাইকেলের মতো কাজ করে, মানে একটার সাথে আর একটা কানেক্টেড হয়, একটা খারাপ হলে আর একটা খারাপ হবে, এরকমই দেখবে। সেই অনেক সময় হয় না যে একটা সাইকেল রাখা থাকে, যে সাইকেলের গ্যারেজে একটা পড়ে গেলে সবগুলো পরপর পড়তে থাকে। সো ভিশিয়াস সাইকেল ইজ লাইক দ্যাট, যে একটা ইম্প্যাক্ট হলে পরপরগুলো কনস্ট্যান্টলি একটার পর একটা অ্যাফেক্টেড হতে থাকে। সো এটা কিনা কী করে, একটা ভিশিয়াস সাইকেল ক্রিয়েট করে, অ্যাডভার্সলি খুব খারাপভাবে এফেক্ট করে হিউম্যান ক্যাপিটাল ফর্মেশন, মানব সম্পদ তৈরিতে বা ফর্মেশনে এটা ভীষণভাবে খারাপ একটা কাজ করে। হোয়াট স্টেপস ক্যান বি টেকেন টু ব্রেক দ্য সাইকেল, মানে কি পভার্টি এবং ম্যালনিউট্রিশনকে ব্রেক করার জন্য কী কী স্টেপস গভর্নমেন্ট নিয়েছে, এবং সলিউশন হিসেবে তোমার মাথার থেকে বিং অ্যান্ড সিভিল সার্ভেন্ট হিসেবে তুমি কী কী সলিউশন দিতে পারো সেটাও তুমি এখানে অ্যাড করতে পারো, ঠিক আছে, অ্যাজ আ ওয়ে ফরওয়ার্ড বা সলিউশন হিসাবে। এটা পভার্টি ম্যালনিউট্রিশন একটা টপিক আছে আমাদের ইকোনমির মধ্যে, বাট এটা ইকোনমি নয়, এখানে এটা অ্যাকচুয়ালি পড়ে হচ্ছে সোশ্যাল জাস্টিসে, ঠিক আছে। সোশ্যাল জাস্টিস যে টপিকটা, এই টপিকটা জিএস পেপার 2-তে রয়েছে, সেখানে পভার্টি, ম্যালনিউট্রিশন, হেলথ এগুলো রয়েছে, তো সেখান থেকেই আর কি টপিকটা রেডি করতে হবে। আদারওয়াইজ যদি ইকোনমির এনসিআরটি, আমার কদিন আগেই ক্লাস করিয়েছিলাম, সেখানেও আমি বলেছিলাম যে ইকোনমির এনসিআরটিতে যে পভার্টি বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেখানেও কিন্তু সেম কিছু স্টেপস দেওয়াই ছিল যেগুলো আমরা নিতে পারি, তবে সেটা অনেকটা পুরনো, বাট আমাদের এখানে কারেন্ট স্টেপগুলোকেও অ্যাড করতে হবে। এরপর আসবো 8 নম্বর কোশ্চেনে, দ্য ডক্ট্রিন অফ democratic governance makes it necessary that the public perceptions of the integrity and commitment of the civil servant becomes absolutely positive. Discuss. এইটা আমি জিএস পেপার 2-তেও কদিন আগে ক্র্যাশ কোর্সে ক্লাস করাবার সময়ই বলছিলাম যে এই যে জিএস পেপার 2 নয়, জিএস পেপার 4, জিএস পেপার 4-এ এথিক্সের ক্লাস করাবার সময় বলেছিলাম যে এই জিনিসগুলো কিন্তু জিএস পেপার 2-তে গভর্নেন্সেও থাকে। তো জিএস পেপার 4 এবং 2 সামহাউ অনেকটা ওভারল্যাপ করে গভর্নেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে, যার ভেতর এই কোশ্চেনটাই দেখো, ডক্ট্রিন অফ ডেমোক্রেটিক গভর্নেন্স, ঠিক আছে, গণতান্ত্রিক পদ্ধতিতে শাসন করা, মেক ইট নেসেসারি, এটাকে ভীষণভাবে ইম্পর্টেন্ট করে, দ্যাট দ্য পাবলিক পারসেপশন অফ দ্য ইন্টিগ্রিটি মানে কি অখণ্ডতা, কিসের অখণ্ডতা, যাকে কোনো কিছু দিয়েই, মানে অনেস্টি তো মুখে আমরা বলবো, বাট ইন্টিগ্রিটি যখন থাকবে তখন আমার অ্যাকশনসে থাকবে, অনেস্টি আমার অ্যাকশানে চলে আসবে, মানে সমস্ত কিছুতেই আমাকে কোনো কিছুতেই অসৎ কাজ করানো যাবে না, কর্মে যখন সততা চলে আসে, দ্যাট ইজ কল ইন্টিগ্রিটি। অ্যান্ড কমিটমেন্ট, মানে যেটা আমি কথা দেবো সেটা আমি রাখবোই, তো আমার কমিটমেন্ট অ্যাট দ্য সিভিল সার্ভেন্ট, যারা হচ্ছে সিভিল সার্ভেন্ট রয়েছে, আমলাতন্ত্রে রয়েছে, প্রশাসনিক সেবায় রয়েছে, বিকামস অ্যাবসলিউটলি পজিটিভ। তো বলছে কি, ডক্ট্রিন অফ ডেমোক্রেটিক গভর্নেন্স মেক্স ইট নেসেসারি, এইটা ভীষণভাবে প্রয়োজনীয়, কখন, দ্যাট দ্য পাবলিক পারসেপশন অফ দ্য ইন্টিগ্রিটি, সাধারণ মানুষের যে দৃষ্টিভঙ্গি রয়েছে ইন্টিগ্রিটি এবং কমিটমেন্টের বিষয়ে, কাদের, সিভিল সার্ভেন্টদের, বিকামস অ্যাবসলিউটলি পজিটিভ, সেটাকে অ্যাবসলিউটলি পজিটিভ হতে হবে। তো এই বিষয়টা, এই যে লাইনটা দিয়েছে, এটাকে তোমাকে ইলাবোরেট করতে হবে বা ডিসকাস করতে হবে। তো এক্ষেত্রে জিএস পেপার 4-এর নলেজও হেল্প করবে। জিএস পেপার 4-এ কিন্তু গভর্নেন্সের সেকশন রেডি করলে জিএস 2-এর গভর্নেন্সও রেডি হয়ে যায়। এরপর 9 নম্বরের কোশ্চেনটা বলছে কি, দ্য ওয়েস্ট ইজ ফস্টারিং ইন্ডিয়া অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু রিডিউস দ্য ডিপেন্ডেন্স অন চায়নার সাপ্লাই চেন অ্যাজ আ স্ট্র্যাটেজিক অ্যালাই টু কাউন্টার চায়নাস পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ডমিনেন্স, এক্সপ্লেইন দিস স্টেটমেন্ট উইথ এক্সাম্পল। এটা হচ্ছে আইআর-এর মধ্যে পড়ে। দেখো কি বলছে, ওয়েস্ট মানে পাশ্চাত্য যে দেশগুলো রয়েছে তারা ইন্ডিয়াকে অ্যাজ আ অল্টারনেটিভ হিসাবে দেখছে, কার অল্টারনেটিভ, চায়নার সাপ্লাই, ঠিক আছে, কেন, যাতে, কারণ চায়নাকে ওয়েস্টের বেশিরভাগ দেশই পছন্দ করে না, কারণ চায়নার অ্যাকচুয়ালি যেটা মেন ইনিশিয়েটিভ, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের জন্য চায়না পুরো দেশকেই, পুরো ওয়ার্ল্ডকে অ্যাকচুয়ালি ক্যাপচার করার চেষ্টা করে, এবং ওদের একটা ল্যান্ড এনক্রোচমেন্টের একটা পলিসি আছে। তো যার জন্য মেন হচ্ছে চায়নার এই যে পলিটিক্যাল এবং ইকোনমিক যে ডমিনেন্সটা অল ওভার ওয়ার্ল্ডে বাড়ছে, সেইটাকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য, বা বলতে পারো সেটাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছে, পাশ্চাত্যের দেশগুলো ইন্ডিয়াকে দেখছে অল্টারনেটিভ হিসেবে, যাতে কিনা চায়নার ওপর যে ডিপেন্ডেন্সটা রয়েছে, নির্ভরশীলতা, সেটা যাতে আস্তে আস্তে কমে। কারণ চায়না হচ্ছে মেজর, বলতে পারো একটা এক্সপোর্ট হাব, অল ওভার ওয়ার্ল্ডে চায়না প্রচুর পরিমাণে জিনিস এক্সপোর্ট করে। তো সেই চেনটাকে কাটার জন্য ইন্ডিয়াকে অ্যাজ আ স্ট্র্যাটেজিক্যালি দেখতে পাচ্ছে, বা দেখছে কারা, ওয়েস্ট মানে পাশ্চাত্যের দেশগুলো। এই যে স্টেটমেন্টটা, এটাকে তোমাদেরকে এক্সাম্পলের সাথে ইলাবোরেট করতে বলেছে বা এক্সপ্লেন করতে বলেছে। এইটা তোমাদের আইআর-এর মধ্যে পড়ে, এবং হচ্ছে এটা কারেন্ট অ্যাফেয়ার্স যদি কারোর রেডি থাকে তাহলেই হবে, এটার জন্য কোনো স্ট্যাটিক পড়তে হবে না। এরপর 10 নম্বরের কোশ্চেনে কি বলছে, ক্রিটিক্যালি অ্যানালাইজ ইন্ডিয়াজ ইভলভিং ডিপ্লোম্যাটিক, ইকোনমিক অ্যান্ড স্ট্র্যাটেজিক রিলেশনস উইথ দ্য সেন্ট্রাল এশিয়ান রিপাবলিক্স, হাইলাইটিং দ্য ইনক্রিজিং সিগনিফিকেন্স ইন দ্য রিজনাল অ্যান্ড দ্য জিওপলিটিক্স।
এই যে সেন্ট্রাল এশিয়ান রিপাবলিক্স, এটাও তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে এমনিই জানতে, এটা স্ট্যাটিকেরও দরকার পড়ে না। 5টা দেশ আছে সেন্ট্রাল এশিয়াতে, যেরকম ওই উজবেকিস্তান, কাজাকিস্তান, তারপর তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, এই যেরকম দেশ যেগুলো রয়েছে, যেগুলো লাস্টে দেখবে একমাত্র আফগানিস্তান পাকিস্তান বাদ দিয়ে, এই আফগানিস্তান পাকিস্তান বাদ দিয়ে বাকি যে 5টা দেশ রয়েছে যাদের নামের শেষে ইস্তান টার্মটা রয়েছে, তো ওই দেশগুলো আসে হচ্ছে সেন্ট্রাল এশিয়ান রিপাবলিক্সের মধ্যে। তো এরা হচ্ছে তোমার কি করছে, ক্রিটিক্যালি অ্যানালাইজ ইন্ডিয়াজ ইভলভিং ডিপ্লোম্যাটিক, ইভলভ হওয়া মানে সবে স্টার্ট হয়েছে জিনিসটা, নতুন করে স্টার্ট হচ্ছে, ইভলভ হচ্ছে। ডিপ্লোম্যাটিক মানে কূটনৈতিক, অর্থনৈতিক এবং স্ট্র্যাটেজিক রিলেশন, তাদের সাথে যে স্ট্র্যাটেজিক রিলেশনস উইথ দ্য সেন্ট্রাল, কাদের সাথে, এই দেশগুলোর সাথে। হাইলাইট দ্য ইনক্রিজিং সিগনিফিকেন্স ইন দ্য রিজনাল অ্যান্ড গ্লোবাল জিওপলিটিক্স, এর ফলে কি হবে, আলটিমেটলি গ্লোবাল, রিজনাল এবং জিওপলিটিক্সে হেল্প হবে, মানে সেই পার্টিকুলার এলাকাগুলোতেও, এবং তার সাথে হচ্ছে গ্লোবালিও ইন্ডিয়ার পজিশন যথেষ্ট পরিমাণে একটা ইম্পর্টেন্স পাবে, ঠিক আছে। এবং যেটা আমাদের আফগানিস্তান ইস্যু বলো বা হচ্ছে তোমার চায়নার পাকিস্তানের সাথে যে ইন্ডিয়ার যে ইস্যুগুলো রয়েছে সেগুলোকেও কাউন্টারঅ্যাক্ট করতে অনেকটা হেল্প করবে। ইন্ডিয়ার একটা রোল অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু যথেষ্ট স্ট্রং হোল্ড করবে। তো এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে আইআর যুক্ত ছিল। এরপর এই অবধি গেল আমাদের 10 নম্বরের কোশ্চেন। এখান থেকে 11 থেকে স্টার্ট হচ্ছে আমাদের 15 নম্বরের কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন কি বলছে, হোয়াট আর দ্য এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ রিসেন্টলি পাসড অ্যান্ড এনফোর্স দ্য পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস 2024। এই যে অ্যাক্টটা পাস করানো হয়েছে, পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস, এই কদিন আগে নিউজে ছিল, আশা করি প্রত্যেকে জানো, খুব ওই একজন আইপিএস অফিসারই বোধহয় খুব সম্ভবত একটা সরকারি চাকরির পরীক্ষাতে বা ইউপিএসসিরই, তার মনে হয় ছেলে বা মেয়ে সেজেছিল বা মেয়ে ছেলে সেজেছিল, এরকম একটা কিছু ঘটনা ঘটিয়েছিল। এবং আনফেয়ার মিনসের মাধ্যমে এই যে কোশ্চেন তোমার বাইরে বার করে দেওয়া বা কোনোভাবে তোমার হচ্ছে পলিটিক্যাল পার্টির অ্যাফিলিয়েশনসের মাধ্যমে চাকরি পাওয়া, মানে যাই হোক কোনো না কোনো পাবলিক এক্সামিনেশন মানে কম্পিটিটিভ এক্সামিনেশন, বা যেগুলো যেমন নিটের ক্ষেত্রে বের হলো, নিটের স্ক্যাম ধরা পড়লো, এই যে এক্সামিনেশন এগুলোও হচ্ছে তোমার যেগুলো আনফেয়ার মিনসের মাধ্যমে হয়েছে, অসৎ উপায়ে যেগুলো হয় সেইটাকে প্রিভেন্ট করার জন্য, বাধা দেওয়ার জন্য যে অ্যাক্টটা 2024-এ পাস হয়েছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সেই ছিল। হোয়াট এইটা সম্পর্কে এইমস এবং অবজেক্টিভসটা তোমাদের লিখতে হবে। এটা ডিরেক্ট কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসছে, যারা কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি পড়েছো সেখানেই পাবে। Whether university or state education board examinations too are covered under the act, বলছে এটার আন্ডারে কি ইউনিভার্সিটি বা স্টেট এডুকেশন বোর্ডের যে এক্সামগুলো হয় সেগুলোও কি কভার করা হয়। তো এই টোটালটাকে তোমাদের 250, এবং যদি হয় বা যদি না হয় কেন হয় না, বা যদি হয় তাহলে কেন হয় সেইটা তোমাদেরকে ইলাবোরেট করতে হবে। এবং এটার জন্য তোমাদের 250 ওয়ার্ডস রয়েছে। তো প্রথম যে সেকশনটা থাকবে মোটামুটি ধরে রাখো, ফার্স্ট সেকশনের জন্য 10 নাম্বার, পরের সেকশনের জন্য 5 নাম্বার দেওয়া হবে। এবং প্রথম সেকশনে এই যে অ্যাক্টটা রয়েছে এই অ্যাক্টটাকে ভালো করে ইলাবোরেট করে লিখতে হবে। এরপরে আসবে এটা কারেন্ট ওরিয়েন্টেড টোটালটাই। এরপর 12 নাম্বার কোশ্চেনে কি বলছে, রাইট টু প্রাইভেসি ইজ আ ইন্ট্রিনসিক টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি অ্যান্ড ইজ ইনহেরেন্টলি প্রোটেক্টেড আন্ডার আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন। এক্সপ্লেইন ইন দিস রেফারেন্স ডিসকাস দ্য ল রিলেটিং টু দ্য ডিএনএ টেস্টিং অফ চাইল্ড ইন দ্য উম্ব টু এস্টাবলিশ ইটস প্যাটার্নিটি। বলছে কি, রাইট টু প্রাইভেসির যে আমাদের অধিকারটা দেওয়া রয়েছে আমাদের সংবিধানে মৌলিক অধিকার হিসাবে আন্ডার আর্টিকেল 21 21-এর আন্ডারে, এটা আমাদের কি ইন্ট্রিনসিক টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, এটা আমাদের জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে অলরেডি ইন্ট্রিনসিকলি ইনক্লুডেড রয়েছে। ইনহেরেন্টলি প্রোটেক্টেড, এটাকে অবশ্যই প্রোটেক্ট করা উচিত আন্ডার আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন। এটাকে এক্সপ্লেন করবে কেন, কারণ হচ্ছে কি, দ্য ল রিলেটিং টু ডিএনএ টেস্টিং, এই যে বাচ্চা যখন মায়ের উম্বের ভেতর রয়েছে তার প্যাটার্নিটি মানে সেই বাচ্চার বাবা কে সেটা টেস্টের মাধ্যমে, ডিএনএ টেস্টের মাধ্যমে মায়ের পেটের ভেতর থাকা অবস্থাতেই যে টেস্টটা করা হয় সেটা আদৌ লিগাল কিনা বা যে লগুলো রয়েছে এই রিলেটেড সেই জিনিসটা ঠিক কিনা বা অন্যায় কিনা। কারণ এটা আলটিমেটলি কী করছে, আর্টিকেল 21 রাইট টু প্রাইভেসির এগেনস্টে যাচ্ছে। তো তার যে কি বলবো, যে অসুবিধাগুলো বা ইস্যুস বা চ্যালেঞ্জেসগুলো ফেস করতে হবে বা কেন উচিত নয় বা কেন উচিত, সেটা তোমার অবশ্যই একটা মতামত থাকবে। তো সেইটা ইলাবোরেট করতে হবে হচ্ছে 12 নাম্বার কোশ্চেনে। এটাও কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল, ঠিক আছে। কারণ এই টপিকগুলো হয়তো তোমার আর্টিকেল 21 অবশ্যই লক্ষ্মীকান্তে ফান্ডামেন্টাল রাইটেই পাবে, সেখান থেকে বেসিক ইনফরমেশন ওইটুকু, কিন্তু তারপর ডিএনএ টেস্টিং অফ চাইল্ড ইন দ্য উম টু এস্টাবলিশ ইটস প্যাটার্নিটি, এটা তোমাদের ভিশনের মান্থলিতে বা মেন্স 365-এ কভার ছিল। এরপর আসে হচ্ছে 13 নাম্বার, What changes has the Union government recently introduced the domain of the center-state relation, suggest measures to be adopted to build the trust between the center and the state for its strengthening federalism.
হোয়াট চেঞ্জেস, কি বদল ইউনিয়ন গভর্নমেন্ট রিসেন্টলি ইন্ট্রোডিউস করেছে কোথায়? সেন্টার স্টেট রিলেশন। সেন্টার স্টেট রিলেশন লক্ষ্মীকান্তেরই তোমরা পেয়ে যাবে বোধহয় খুব সম্ভবত 15 বা 14 নাম্বার চ্যাপ্টার আমার যতদূর মনে পড়ছে, তবে এটা ডিপেন্ড করে লক্ষ্মীকান্ত পুরনো বা নতুন এডিশনের ওপরে। তো সেন্টার স্টেট রিলেশন সেখানেই পাবে। সাজেস্ট মেজার, ঠিক আছে, কি চেঞ্জেস ইউনিয়ন গভর্নমেন্ট করেছে, নতুন চেঞ্জেস বুঝতেই পারছো, কারেন্ট অ্যাফেয়ার্স। সাজেস্ট মেজার্স, বেশ কিছু সলিউশন বা মেজার সাজেস্ট করো। অ্যাডপ্টেড টু বিল্ড দ্য ট্রাস্ট বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট অ্যান্ড ফর স্ট্রেংথেনিং ফেডারেলিজম। ফেডারেলিজমের কনসেপ্ট আশা করি আমরা প্রত্যেকে জানি, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন এভরি অর্গানস অফ দ্য গভর্নমেন্ট, লাইক হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে সমস্ত ক্ষমতা থাকে না, সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্যের হাতেও ক্ষমতার বন্টন করে, দ্যাট ইজ কল ফেডারেলিজম, যেখানে সেন্টার এবং স্টেটের মধ্যে বিশ্বাসের সম্পর্ক আরও বাড়ে। দেখো বলেইছে বিল্ড দ্য ট্রাস্ট, সো দ্যাট মিনস হচ্ছে কী মেজার সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েছে যাতে স্টেট গভর্নমেন্ট তার উপরে ভরসা করতে পারে, বিশ্বাস করতে পারে যে তারা ফেডারেলিজমকে প্রমোট করছে। স্ট্যাটিকের ক্ষেত্রে যদি বলা হয় সেক্ষেত্রে তো আমাদের জিএসটি কাউন্সিল একটা অন্যতম বলতে পারো, নীতি আয়োগ একটা অন্যতম বলতে পারো, কারণ আগে প্ল্যানিং কমিশনের সময় বা জিএসটির আগে যেগুলো ছিল সেই সময়টাতে তোমার স্টেটকে খুব একটা রিপ্রেজেন্টেটিভ দেওয়া হতো না, রিপ্রেজেন্টেশন টোটালটা সেন্ট্রাল কন্ট্রোল করতো। তো যত সময় যাচ্ছে আস্তে আস্তে কিন্তু আমাদের কি হচ্ছে, ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে, ঠিক আছে। তো সেটার উপরে কোশ্চেন এসছে, এটা ফেডারেলিজমের চ্যাপ্টার থেকে কনসেপ্ট পাবে, সেন্টার স্টেট রিলেশন থেকেও কনসেপ্ট পাবে, আর তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সকেও লিখতে হবে, বিকজ যেহেতু নতুন যে চেঞ্জেসগুলো ইউনিয়ন গভর্নমেন্ট রিসেন্টলি ইন্ট্রোডিউস করেছে সেগুলোও তোমাদেরকে লিখতে হবে। এরপর আর রিসেন্ট কথাটা মানে কিন্তু লাস্ট 1 বছর নয়, রিসেন্ট মানে তোমরা জিএসটিও অ্যাড করতে পারো 2016-17 সালের, তারপরে হচ্ছে তোমার নীতি আয়োগ 2015-16 সালে, সেখান থেকে স্টার্ট করে 2024 সাল অবধি যত কারেন্ট অ্যাফেয়ার্স। রিসেন্ট কথাটার মানে হচ্ছে মোটামুটি তুমি বিগত 4-5 বছর 7-8 বছরের যা নিউজে রয়েছে বা তোমাদের মনে রয়েছে সেটাকেও অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। এরপর আসে 14 নাম্বার কোশ্চেনটা, কি বলছে, এক্সপ্লেইন দ্য রিজন ফর দ্য গ্রোথ অফ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, যেটাকে আমরা পিআইএল বলে থাকি। ইন্ডিয়াতে পিআইএল এর সংখ্যা কেন বেড়েছে, রিজনটা কি? অ্যাজ আ রেজাল্ট অফ ইট, এর ফলস্বরূপ, হ্যাজ দ্য ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট এমার্জ অ্যাজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল জুডিশিয়ারি। বলছে পিআইএল দেওয়ার জন্য, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন আসার জন্য ভারতের সুপ্রিম কোর্ট বিশ্বের ভেতর ওয়ার্ল্ডের মোস্ট পাওয়ারফুল জুডিশিয়ারি হয়েছে এই রেজাল্টে, ঠিক আছে। যদি হয়ে থাকে তাহলে কেন হয়েছে এইটাও তোমাদেরকে এক্সপ্লেইন করতে হবে, আর এটা অবশ্যই পিআইএল তো একটা চ্যাপ্টার রয়েইছে, অ্যাট দ্য সেম টাইম নিজেদের এক্সট্রা নলেজও লাগবে, যেখানে লিখতে হবে অ্যাজ আ রেজাল্ট অফ ইট হ্যাজ ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট এমার্জ অ্যাজ আ ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল জুডিশিয়ারি কিনা। কারণ একটা জিনিস বোঝো, পিআইএল মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, সাধারণ মানুষ যখন তোমার নিজেদের স্বার্থে, মানে সাধারণ মানুষের স্বার্থে বা একটা বৃহৎ সংখ্যক মানুষের স্বার্থে কোনো লিটিগেশন করে এবং সেই লিটিগেশনে সুপ্রিম কোর্ট যখন কোনো রায় দেয় এবং সেটা সকলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, যেমন ধরো প্রচুর লিটিগেশন রয়েছে, ইউথনেশিয়ার টাইমে ছিল, তারপর হচ্ছে এই যে অ্যাডাল্টারির ক্ষেত্রে ছিল, তারপর হচ্ছে তোমার ওই কী বলে ওটার নাম ভুলে যাচ্ছে আমি নামটা এই মুহূর্তে, যে জেন্ডার ইকুয়ালিটির জন্য যেটা এসেছিল না এলজিবিটি কিউ, সেই টাইমটাতে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ছিল। তারপর বড় বড় যে কেসগুলো হয়, ইভেন নির্ভয়ার মতো কেস বা পক্সো কেস, সেটাও পিআইএল এর মাধ্যমে। তারপর হচ্ছে আদার্স যে কেসগুলো এই কদিন আগে যেটা নিউজে ছিল, এখন আমার এই মুহূর্তে মনেও পড়ছে না, বাট এরকম প্রচুর কেস আছে। ইভেন দেখবে যে সেই অ্যাসিড ছোড়ার যে বিষয়টা, সেটাও পিআইএল এর মাধ্যমে এসেছে। সো পিআইএল ইজ লাইক আ মানে হিউজ বড় বড় চেঞ্জেস করেছে কোথায়, আমাদের সুপ্রিম কোর্টে, এবং যেগুলো কিনা বড় বড় একটা অ্যাক্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এই জন্য সুপ্রিম কোর্টের যে ক্ষমতা, সুপ্রিম কোর্ট যে সাধারণ মানুষের স্বার্থে তাদের পিআইএল এর মাধ্যমে যে একটা রায় দিচ্ছে, তো সেটা অনেকটা বড় একটা দৃষ্টান্ত তৈরি করে অল ওভার ওয়ার্ল্ডের কাছে, যে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট সাধারণ মানুষের জন্য লড়াই করে এবং তাদের ফান্ডামেন্টাল রাইটকে পাইয়ে দেওয়ার জন্য তারা লড়াই করে। তো এটা অবশ্যই ইন্ডিয়ার সুপ্রিম কোর্টকে একটা ওয়ার্ল্ডের পয়েন্ট অফ ভিউয়ে যথেষ্ট ভালো জায়গায় এনে দিয়েছে। তো এখানে বেশ কিছু কেসের এক্সাম্পল দিতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম তারপর নিজের অ্যান্সারটাকে ইলাবোরেট করতে হবে যে তুমি সেটা মানো কি মানো না। এরপরে 15 নাম্বারে কি বলছে, ডিসকাস ইন্ডিয়া অ্যাজ আ সেকুলার স্টেট অ্যান্ড কম্পেয়ার উইথ দ্য সেকুলার প্রিন্সিপাল অফ দ্য ইউএস কনস্টিটিউশন। এটা ডিরেক্টলি একদম বইয়েই রয়েছে, এটা আমাদের সিলেবাসেও ডিরেক্ট থাকেই যে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে, ভারতের সংবিধানকে অন্যান্য দেশের সংবিধানের সাথে কম্পেয়ার করো। তো এক্ষেত্রে ইউএসের সাথে কম্পেয়ার করতে হবে, এবং কোন টপিকে, সব টপিকে না, সেকুলার স্টেট ধর্মনিরপেক্ষ দেশ, মানে ইন্ডিয়ার সেকুলারিজম কীরকম এবং ইউএসের সেকুলার প্রিন্সিপাল কীরকম, এই দুটোর মধ্যে মেন হচ্ছে কম্পেয়ার করতে হবে। এটা না সামহাউ নিউজে ছিল, অ্যাকচুয়ালি অ্যাফার্মেটিভ অ্যাকশনসও নিউজে ছিল। ইউএসের একটা কলেজের ওপরে রিজার্ভেশনের বেশ কিছু কেস এসেছিলো, তো সেই সমস্ত কিছু নিয়ে ইউএসএ সেকুলারিজম এগুলো নিউজে বেশ আজ থেকে প্রায় 8-9 মাস আগে আর কি বলতে পারো, 24-এর শুরুর দিকটাতে এটা নিউজে ছিল। তো দ্যাটস ওয়াই 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই পড়ে।
এবং অ্যাট দ্য সেম টাইম স্ট্যাটিকের মধ্যেও পড়ে, তো সুতরাং ইম্পর্টেন্ট। 16 নাম্বার টপিকে কি বলছে, দ্য সিটিজেন্স চার্টার হ্যাজ বিন আ ল্যান্ডমার্ক ইনিশিয়েটিভ এনশিওরিং সিটিজেন সেন্ট্রিক অ্যাডমিনিস্ট্রেশন বাট ইট ইজ ইয়েট টু রিচ ইটস ফুল পোটেন্সিয়াল, আইডেন্টিফাই দ্য ফ্যাক্টরস হিন্ডারিং দ্য রিয়েলাইজেশন অফ ইটস প্রমিস অ্যান্ড সাজেস্ট মেজার্স টু ওভারকাম দেম। বলছে সিটিজেন্স চার্টার, সিটিজেন্স চার্টার জিএস পেপার 4-এও রয়েছে, এথিক্সের জন্য ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাধারণ মানুষের প্রতি অ্যাকাউন্টেবিলিটি ফিক্সড করে। হ্যাজ আ ল্যান্ডমার্ক ইনিশিয়েটিভ, কিসের জন্য, টু সিটিজেন সেন্ট্রিক অ্যাডমিনিস্ট্রেশন, সাধারণ মানুষের ওপর কেন্দ্রমুখী একটা সরকার তৈরি হবে বা প্রশাসন তৈরি হবে, বাট ইট ইজ ইয়েট টু ইটস ফুল পোটেন্সিয়াল, মানে এখন অবধি যতটা কাজ করা উচিত ফুল পোটেন্সিয়াল অতটা আসেনি। আইডেন্টিফাই দ্য ফ্যাক্টর, কী কী কারণ যেটা কিনা পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, রিয়েলাইজেশন অফ ইটস প্রমিস অ্যান্ড সাজেস্ট মেজার, কী কী কারণ মানে চ্যালেঞ্জেস কী কী আছে, মেজার মানে সলিউশন টু ওভারকাম দেম, মানে সিটিজেন্স চার্টারটা কীভাবে একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট হিসাবে বা ভালো কাজ করেছে, মানে ফিচার্স কিছু ভালো ভালো ফিচার্স লিখতে হবে। অ্যাট দ্য সেম টাইম কী কী কেন এখন অবধি ভালোভাবে কাজ করতে পারছে না, দ্যাট ইজ হচ্ছে রিজন, চ্যালেঞ্জেসের রিজনগুলো কী কী রয়েছে, আর মেজার্স মানে হচ্ছে সলিউশন, কী কী তুমি দিতে পারো যার মাধ্যমে অ্যাকচুয়ালি কী হয় এটা ওভারকাম করা যাবে। ঠিক আছে, তো এর উপরে কোশ্চেন এসছে, এইটার নলেজ তোমরা জিএস পেপার 4-এর ক্র্যাশ কোর্সেও আমি পড়িয়েছিলাম, সেখান থেকেও পেয়ে যাবে, আবার অ্যাট দ্য সেম টাইম জিএস পেপার 2-এর গভর্নেন্স সেকশনের মধ্যেও থাকে। এই টপিকগুলো ওভারল্যাপিং টপিক হয় জিএস 4 এবং 2 এর মধ্যে। 17 নম্বরে বলছে, ইন আ ক্রুশিয়াল ডোমেইন লাইক দ্য পাবলিক হেলথ কেয়ার সিস্টেম and Indian state should play a vital role to contain the adverse impact of the marketization of the system, suggest some measures through which the state can enhance the reach of public health care at the grassroots level। দেখো, পাবলিক হেলথ কেয়ার মানে হচ্ছে সরকারি হসপিটালগুলোর কথা মেন হচ্ছে বলা হয়ে থাকে, সরকারি ওষুধ যেগুলো আমাদের রয়েছে না, ওষুধ পাই যেখান থেকে আমরা, সেগুলোর কথা বলা হয়। হেলথ কেয়ার যে তারপর ধরো ওই যে পাড়ার ভেতর থাকে ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্র টাইপের, দিস অল আর কাম আন্ডার দ্য পাবলিক হেলথ কেয়ার সিস্টেম। এই পাবলিক হেলথ কেয়ার সিস্টেমে ইন্ডিয়ান স্টেট কিন্তু শুড হ্যাভ আ ভাইটাল রোল, মানে ভারতের যে রাজ্যগুলো রয়েছে তাদের একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তারা কিসের বিষয়, টু কন্টেইন দ্য অ্যাভার্স ইম্প্যাক্ট অফ মার্কেটাইজেশন অফ দ্য সিস্টেম। এই মার্কেটাইজেশন যখনই ঢুকে যায় তখন গরিব মানুষ এফেক্টেড হয়। তো প্রাইভেট হেলথ কেয়ার সিস্টেমের কাছে মানুষ কেন যায়, বিকজ তাদের কাছে তাদের পয়সা আছে এবং তারা কি করছে, সেটা যে যত বেশি পয়সা দিতে পারে সে তত বেশি ফেসিলিটি পায়। তো এটা প্রাইভেটের জায়গায় মার্কেটাইজেশন হয়, মানির ইম্পর্টেন্স থাকে, বাট পাবলিক হেলথ কেয়ার সিস্টেমেও একটা ইম্প্যাক্ট দেখা যাচ্ছে, অ্যাডভার্স ইম্প্যাক্ট অফ মার্কেটাইজেশন সিস্টেম। সাজেস্ট সাম মেজার, কী কী মেজার তুমি সাজেস্ট করতে পারো যেটার মাধ্যমে স্টেট ক্যান এনহান্স, রাজ্য চাইলে কি করতে পারবে, এনহান্স করতে পারবে রিচ অফ দ্য পাবলিক হেলথ কেয়ার অ্যাট দ্য গ্রাসরুট লেভেল। পাবলিক হেলথ কেয়ারকে একদম গ্রাসরুট লেভেলে, মানে হচ্ছে যেটা স্বাস্থ্যকেন্দ্র যেরকম লোকাল লেভেলে পাড়ার মধ্যে থাকে সেই জায়গাতেও তারা ভালো প্রোভাইড করতে পারবে। দেখো আছে তো অবশ্যই, বাট সেগুলো তো অতটা ভালো নয় বলেই মানুষ একটু বেশি পয়সা দিয়ে প্রাইভেটের কাছে যাচ্ছে। বাট যদি হসপিটালে বা স্বাস্থ্যকেন্দ্রতে যদি সেই পরিমাণ ফেসিলিটি পাওয়া যেত, যেমন একটা অন্যতম এক্সাম্পল মাথায় আসছে, এই সমস্ত জায়গায় তোমরা জেনেরিক ড্রাগ পাবে। জেনেরিক ড্রাগ হচ্ছে যেগুলো কম দামি যে সস্তার ওষুধ থাকে, সেগুলো যেরকম আমাদের প্রধানমন্ত্রী ঔষধ যে যোজনাটা রয়েছে সেটার আন্ডারেও যে অনেকগুলো দেখবে ওষুধের কেন্দ্র তৈরি হয়েছে, অনেক পাড়ায় পাড়ায় রয়েছে। তো সেক্ষেত্রেও সেখানে তুমি অত দামি ওষুধ বা বেশি ফেসিলিটি ওষুধ সেগুলো তোমরা পাবে না। তো যার জন্য মানুষ কি করে, বেশি মার্কেটাইজেশনের ওপর এমফাসাইজ করছে, পয়সার ওপর এমফাসাইজ করছে। তো সেটাই বলছে, এটা পাবলিক হেলথ কেয়ার সিস্টেমে ভীষণভাবে একটা ইম্প্যাক্ট ফেলে। তো যেটাকে কি কি মেজার নিলে পরে আমরা এটা গ্রাসরুট লেভেল থেকে ঠিক করতে পারবো, এটাও তোমাদের হচ্ছে সোশ্যাল জাস্টিসের মধ্যেই পড়বে। এরপর 18 নম্বরে আসছে ই গভর্নেন্স। এটাও জিএস পেপার 4-এ, কদিন আগেই আমি জিএস পেপার 4-এর ক্লাসে করিয়েছিলাম। ই গভর্নেন্স টপিকটা আমাদের জিএস পেপার 4 এবং জিএস 2 দু জায়গাতেই থাকে। ই গভর্নেন্স মানে ইলেকট্রনিক মোডে যে গভর্নেন্স হয় এখন সবই অনলাইনের মাধ্যমে, ইজ নট জাস্ট অ্যাবাউট দ্য রুটিন অ্যাপ্লিকেশন অফ দ্য ডিজিটাল টেকনোলজি। শুধুমাত্র রুটিন অ্যাপ্লিকেশন নয়, ডিজিটাল টেকনোলজিকে অ্যাপ্লিকেশন নয় ইন দ্য সার্ভিস ডেলিভারি প্রসেস, ইট ইজ মাচ অ্যাবাউট দ্য multifaceted interactions of ensuring transparency and accountability। বলছে কি এটা শুধুমাত্র একটা রুটিন অ্যাপ্লিকেশন নয়, জাস্ট ওই নামকে ভাস্তে করে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম, এরকমটা নয়। এটার মাধ্যমে আমাদেরকে দেখতে হবে যাতে জিনিসটাতে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি মেনটেন হয়, স্বচ্ছতা থাকে এবং দায়বদ্ধতা থাকে, জবাবদিহি করার একটা ব্যাপার থাকে, যাতে কিনা করাপশন কম হয়। কারণ যদি আজকে তোমার ট্রান্সপারেন্সি না থাকে, অ্যাকাউন্টেবিলিটি না থাকে, তাহলে কি হবে, ওই ই গভর্নেন্সের মধ্যেও করাপশন ঢুকে যাবে। তো সেটাই বলেছে, ইন দিস কন্টেক্সট ইভ্যালুয়েট দ্য রোল অফ দ্য ইন্টারঅ্যাক্টিভ সার্ভিস মডেল ই গভর্নেন্সের। ই গভর্নেন্সের ইন্টারঅ্যাক্টিভ সার্ভিস মডেল এটাও ইয়েতেই রয়েছে,
তোমাদের জিএস পেপার 4-এও থাকে প্লাস জিএস 2-তেও থাকে। এই মডেলটা সম্পর্কে তোমাদেরকে ইলাবোরেট করতে বলেছে এবং লিখতে বলেছে এই কনটেক্সটটাকে মাথায় রেখে, যে কিভাবে ইন্টারঅ্যাক্টিভ সার্ভিস মডেলটা হেল্প করতে পারে আমাদের ই গভর্নেন্সে করাপশনকে কমাতে, তার ভেতর ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ফেয়ারনেস এগুলো আরও বেশি পরিমাণে বাড়াতে। এরপর 19 নম্বর কোশ্চেনে কি বলছে, এটা তো অবভিয়াসলি ই গভর্নেন্স, বুঝতেই পারছো গভর্নেন্স সেকশন থেকে এসছে। এবার 19 নম্বর, টেরোরিজম হ্যাজ বিকাম আ সিগনিফিক্যান্ট থ্রেট টু দ্য গ্লোবাল পিস অ্যান্ড সিকিউরিটি, ইভ্যালুয়েট দ্য এফেক্টিভনেস অফ দ্য ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল টেরোরিজম কমিটি সিটিসি and its associated bodies in addressing and mitigating the threat to the international level. Obviously এটা আইআর এর মধ্যে পড়ে, বাট দেখো সামহাও এটা টেরোরিজমের সাথেও কানেক্টেড জিজ্ঞেস করেছে, তার মানে কি আমাদের সিকিউরিটির মধ্যেও খানিকটা চলে আসে, ঠিক আছে। জিএস পেপার 3 সিকিউরিটির সাথেও কানেক্টেড হয়। টেরোরিজম হ্যাজ বিকাম আ সিগনিফিক্যান্ট থ্রেট টু দ্য পিস অ্যান্ড সিকিউরিটি, শান্তি এবং হচ্ছে আমাদের সেফটিতে বা সিকিউরিটিতে একটা বড় সমস্যা ক্রিয়েট করছে কে, টেরোরিজম। এবং এটার জন্য আমাদের কি করতে হবে, যে বলছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের যে কাউন্টার টেরোরিজম কমিটি রয়েছে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে বডি যারা রয়েছে, যারা কিনা ইন্টারন্যাশনাল লেভেলে টেরোরিজমকে কন্ট্রোল করে, এটা অবশ্যই আইআর, বাট কারেন্ট অ্যাফেয়ার্সে নিউজে ছিল সিটিসি, সেই কারণেই জিজ্ঞেস করেছে। মিটিগেটিং দিস থ্রেট অ্যাট দ্য ইন্টারন্যাশনাল লেভেল, কীভাবে এটা কি ইন্টারন্যাশনাল লেভেলে, শুধুমাত্র ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল লেভেলে। কারণটা কি দেখো, জিএস পেপার 3-তে যে টপিকটা থাকে সিকিউরিটি, দ্যাট ইজ হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি, মানে দেশের ভেতরের সিকিউরিটি নিয়ে, বাট এটা ইন্টারন্যাশনাল লেভেলে সিকিউরিটির কথা বলছে। তো যখন আইআর বলা হবে, আইআরের মধ্যে কিন্তু ইন্টারন্যাশনাল সিকিউরিটিও ইনক্লুডেড হয়ে যায়, ঠিক আছে। তো সেইগুলোর সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। এটা ডিরেক্ট কোশ্চেনই আছে, খুব একটা কিছু নয়, কারণ এই টোটাল কোশ্চেনটা জুড়ে তোমাদেরকে সিটিসি মানে ইউএনএসসি যেটা রয়েছে, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, তার যে কাউন্টার টেরোরিজম কমিটিটা রয়েছে, তারা কিভাবে কাজ করে, কী কী অ্যাড্রেস মানে কী কী সলিউশনস বা মিটিগেশন স্ট্র্যাটেজি তারা নিয়েছে যাতে ইন্টারন্যাশনাল লেভেলে টেরোরিজমকে কন্ট্রোল করা যায়, সেটার উপরেই লিখতে হবে। লাস্ট কোশ্চেন 20 নাম্বার কোশ্চেনে কি বলছে, ডিসকাস দ্য জিওপলিটিক্যাল অ্যান্ড জিও স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অফ দ্য মালদ্বীপস ফর ইন্ডিয়া উইথ আ ফোকাস অন আ গ্লোবাল ট্রেড অ্যান্ড এনার্জি ফ্লো। Further also discuss how this relation affect India's maritime security and regional stability amidst international competition. নিউজে ছিল, কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল, মালদ্বীপস প্রচুর নিউজে ছিল, মনে আছে তো। কি বলছে, ডিসকাস জিও পলিটিক্যাল অ্যান্ড জিও স্ট্র্যাটেজিক, দুটোই ইউজ করতে মানে লিখতে বলেছে। জিও পলিটিক্যাল মানে হচ্ছে আমাদের পলিটিক্যাল ইস্যুসগুলো, আর স্ট্র্যাটেজিক মানে হচ্ছে লোকেশন। জিও স্ট্র্যাটেজিক কথাটার মানে হচ্ছে জগ্রাফিক্যালি যে লোকেশনে মালদ্বীপস রয়েছে সেইটার কথা বলছে, যে দুটো পয়েন্ট অফ ভিউ থেকে মালদ্বীপস ইম্পর্টেন্ট ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউয়ে, কিসের ব্যাপারে, গ্লোবাল ট্রেড অ্যান্ড এনার্জি ফ্লো। গ্লোবাল ট্রেড, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য এবং এনার্জি ফ্লো কীভাবে হচ্ছে, এবং মালদ্বীপসে প্রচুর ট্যুরিজম সেক্টর ইন্ডিয়ার থেকেই বেশিরভাগটা যায়। এবং জানোই তোমরা কদিন আগে, কয়েকদিন বললে ভুল হবে, বেশ কিছু মাস আগে আর কি, তো তখন নরেন্দ্র মোদীজি একটা ফটো পোস্ট করেছিলেন বোধহয় লাক্ষাদ্বীপে, যে যাতে মালদ্বীপসে, তার ফলে অনেকটা কিন্তু ট্যুরিজম সেক্টর কমে গেছিলো, কারণ মালদ্বীপসেরই কিছু একটা খারাপ স্টেটমেন্টের ফলে আর কি এটা এসেছিলো। হাউ দিস রিলেশনশিপ অ্যাফেক্ট ইন্ডিয়াস মেরিটাইম সিকিউরিটি, মালদ্বীপসের সাথে সম্পর্ক ইন্ডিয়ার মেরিটাইম সিকিউরিটিকে কীভাবে অ্যাফেক্ট করতে পারে, অ্যান্ড রিজনাল স্টেবিলিটি, ওই আমাদের ইন্ডিয়ান ওশান রিজনে যে স্টেবিলিটিটা আনা ইম্পর্টেন্ট, কারণ শ্রীলঙ্কা, মালদ্বীপস এগুলো ইন্ডিয়ার হচ্ছে মেরিটাইমের মধ্যে আমাদের এক একটা নেইবার পড়ে, তো সুতরাং তাদের সাথে সেইখানে সম্পর্ক অবশ্যই ভালো থাকা দরকার, মেরিটাইম স্টেবিলিটি অ্যামিডস্ট ইন্টারন্যাশনাল কম্পিটিশন। সো কম্পিটিশনকে মেনটেন করে আবার সিকিউরিটি এবং হচ্ছে স্টেবিলিটি দুটোকে কীভাবে মেনটেন করতে পারে ইন্ডিয়া, সুসম্পর্ক মেনটেন করার মাধ্যমে, যাতে কিনা গ্লোবাল ট্রেড এবং এনার্জি ফ্লো সবকটাই ঠিকঠাকভাবে হয়। সো জিও পলিটিক্যাল এবং জিও স্ট্র্যাটেজিক মানে রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকেও এবং হচ্ছে লোকেশনের পয়েন্ট অফ ভিউ থেকেও, দুটো দিক থেকেই মালদ্বীপসের ইম্পর্টেন্স কি ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে, এইটা লিখতে হবে। এবং এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই ছিল, এগুলো স্ট্যাটিক থেকে সেভাবে কোথাও পাবেও না। ইন্ডিয়া মালদ্বীপস রিলেশন অবশ্যই যেটা স্ট্যাটিকে পড়েছো সেটা হয়তো খানিকটা হেল্প করবে, বাট অতটাও না যতটা তোমাদের এটা কারেন্টের ইস্যুটাকে ইলাবোরেট করলেই পেয়ে যেতে। কারেন্টের ইস্যুতে যখন এটা ভিশনের মান্থলি কভার করেছিল তখন ওরা স্ট্যাটিক কারেন্ট দুটোই দিয়ে দেয়, ঠিক আছে। সো এইখানে তোমাদের 20টা কোশ্চেন মানে জিএস পেপার 2 কমপ্লিট হচ্ছে। তো এই ক্লাসটা আমি এখানেই এন্ড করছি, এরপরে জিএস পেপার 3 ক্লাসটাও চলে আসবে। তো জিএস পেপার 3 যে কোশ্চেন অ্যানালিসিসটা সেটাও চলে আসবে। আর আশা করছি তোমাদের উপকার হচ্ছে, যদি হয় তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।